ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ ইভলিউশন রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর যে 7 নম্বর স্কুল আছে, অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো প্রথমেই দেখে নাও। এইসব মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নম্বরে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কোনটা? অপশান এ হবে নাইট্রোজেন। 2 নম্বরে শুষ্কতম শীতল মরুভূমিটি হলো কোনটা? অপশান বি হবে আটাকামা। 3 নম্বর প্রদত্ত কোন শহরে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়? অপশান ডি হবে দিল্লি। 4 নম্বর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো কি? অপশান সি হাইগ্রোমিটার। তারপর 5 নম্বর কোশ্চেন, বর্ষাকালে মৌসুম বায়ু প্রভাবিত হয় কোথায়? অপশান সি দক্ষিণ পশ্চিম দিক থেকে। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোনটায়? অপশান ডি হবে অ্যান্সার, শীত ঋতুতে। 7 নম্বর কোশ্চেন দেখো, কালো মাটিতে তৈরি হয়েছে, কালো মাটি কোথা থেকে তৈরি হয়েছে? অপশান এ হবে অ্যান্সার, ব্যাসল্ট শিলা থেকে। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রধান মাটি হলো কি? অপশান বি হবে পলি মাটি, কারণ ভারত হচ্ছে নদীমাতৃক দেশ, এখানে প্রচুর নদীর প্রাচুর্য দেখা যায়, তাই পলি নদীর দুকুল উপচে যখন বন্যা হয় তখন পলির প্রাদুর্ভাবই বেশি, অর্থাৎ পলি মাটি দ্বারা তৈরি, যেহেতু ভারত একটা নদীমাতৃক দেশ। 9 নম্বর কোশ্চেন হবে, দার্জিলিংয়ের মংপুতে পাওয়া যায় কি? দার্জিলিংয়ের মংপুতে পাওয়া যায়, অপশান ডি হবে সিংকোনা গাছ পাওয়া যায় বা সিংকোনা পাওয়া যায়। 10 নম্বর কোশ্চেন দেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো কি? অপশান সি অর্থাৎ বাঁশ হবে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন দেখো, জলদাপাড়া অভয়ারণ্যের যে পশুর জন্য বিখ্যাত তা হলো কি? অপশান ডি হবে সঠিক অ্যান্সার, একশৃঙ্গ গন্ডার। 12 নম্বর কোশ্চেন দেখো, গুজরাটের গির অরণ্যের বিখ্যাত পশুটি হলো কি? অপশান বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ সিংহ। এবার দেখো 2-এর দাগে যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো 1 নম্বরে দেখো, ড্যাশ মাসে পর্যটকরা আন্টার্কটিকা অভিযান করে? কোন মাসে যায়? ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটকরা আন্টার্কটিকা অভিযান করে। 2 নম্বর দেখো, আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ গোলার্ধে অবস্থিত? আন্টার্কটিকা মহাদেশটা কোন গোলার্ধে? কুমেরু বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধেই সবসময় লিখবে, কুমেরু লেখার দরকার নেই, যদি মনে না থাকে দক্ষিণ গোলার্ধেই লিখবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, আকাশে মেঘের পরিমাপই হলো ড্যাশ। আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো কি? মেঘাবৃততা। মেঘাবৃততা। 4 নম্বর শূন্যস্থান দেখো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো কি? মেঘালয়ের কোথায়? মৌসিনরাম। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মেঘালয়ের মৌসিনরাম। এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, সরলবর্গীয় অরণ্যের গাছগুলি দেখতে কিরকম দেখতে? মোচাকৃতি বা শঙ্কুর মতো দেখতে। সরলবর্গীয় অরণ্যের গাছগুলি দেখতে মোচাকৃতি বা শঙ্কুর মতো। সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন তৈরি হয়, তাহলে ড্যাশ গাছ থেকে রেসারপিন তৈরি হয়? সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন তৈরি হয়। এবার 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ড্যাশ সালে? কত সালে চালু হয়? 1972 সালে। এই কোশ্চেনগুলো আগে হয়েছে। 1972 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত? উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। শূন্যস্থানে হবে খাদার। এবার 3-এর থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3-এর 1-এ দেখো, অ্যালবেডো কাকে বলে? এই কোশ্চেনগুলো অনেকবারই হয়েছে, আগের স্কুলগুলোর ভিডিওগুলো দেখে আসতে পারো। সূর্য থেকে আগত সৌররশ্মির যে অংশ প্রায় 34% বা 34% বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলা হচ্ছে। 66% হচ্ছে বাকি যে 100%-এর বাকি যে 66% সেটা হচ্ছে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, আর যে 34%টা পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যায় সেটাকেই অ্যালবেডো বলছে। আর 2 নম্বর কোশ্চেন দেখো, কেন মেঘলা রাতে গরম পড়ে? দিনের বেলা ভূপৃষ্ঠে সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়, রাতে সেই তাপ বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ার সময় আকাশে মেঘ থাকলে কি হয়? তাপ বাধার সৃষ্টি করে ওই তাপটাকে ফিরে যেতে দেয় না। সেই মেঘ এই তাপ শোষণ করে এবং পুনরায় ভূপৃষ্ঠে পাঠিয়ে দেয়। মেঘ কি হয়েছে? আমাদের নিচের স্তরে থাকে, ট্রপোস্ফিয়ারে থাকে। মেঘ ঝড় বৃষ্টি সৃষ্টি হয় বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই জন্য কি হচ্ছে, পুনরায় ভূপৃষ্ঠে পাঠিয়ে দেওয়ার ফলে মেঘলা রাতে বেশি গরমটা অনুভূত হয়। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, মাটি সৃষ্টির উপাদানগুলি লেখো। মাটি সৃষ্টির প্রধান উপাদানগুলি কি কি? 1 নম্বর হচ্ছে আদি শিলা, পেরেন্ট রক। জলবায়ু লাগে, কারণ হচ্ছে আবহাওয়া বিকার করার জন্য। ভূপ্রকৃতি, টোপোগ্রাফি প্রয়োজন, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মাটি সৃষ্টি হয়, যেমন নদী তীরবর্তী এলাকায় পলিমাটি হইতে হয়ে, পাহাড় এলাকায় পাথুরে মাটি। জীবজগতের প্রয়োজন হয়, যেমন কেঁচো, বিভিন্ন ইঁদুর, বিভিন্ন পোকামাকড় বা উদ্ভিদ, মানুষের দ্বারাও
বিভিন্নভাবে ক্ষয় হয় শিলার এবং মাটি তৈরি হয়, সময় টাইমের প্রয়োজন, এগুলো হচ্ছে মাটি সৃষ্টির প্রধান উপাদান। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি দেখো। এগুলো অনেকবারই হয়েছে। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি হলো বৃক্ষরোপণ করা যেতে পারে, বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা। 2 নম্বরে হচ্ছে ধাপ চাষ, দেখো পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষাবাদ করা। 3 নম্বরে ফালি চাষ, বিভিন্ন শস্যের ফালি তৈরি করে চাষ করা। 4 নম্বর পশুচারণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে। এগুলো আগের ভিডিওগুলো দিয়ে দেখে আসবে, সেখানে আরও অনেক পয়েন্ট দেওয়া আছে। এবারে 5 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় উদ্যান কাকে বলে? যে সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হয় এবং যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য রক্ষা করা হয় তাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে, যেমন জিম কর্বেট জাতীয় উদ্যান। এগুলোও হয়েছে আগে, এক্সাম্পলটা মনে রাখবে। এবার 4-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 4-এর 1-এ দেখো, আন্টার্কটিকের জীবজগতের বর্ণনা দাও। এই কোশ্চেন প্রায় প্রত্যেকটা স্কুলে আছে, কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়বে, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। দেখো, আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম এবং শুষ্কতম এবং দুর্গম মহাদেশ হওয়া সত্ত্বেও এখান থেকে এক বৈচিত্র্যময় জীবজগৎ গড়ে উঠেছে। যে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। প্রাণীকুল, জানো তো এখানে আন্টার্কটিকায় পেঙ্গুইন দেখা যায়, পাশে ছবি দেওয়া আছে দেখো। আন্টার্কটিকার প্রধান এবং সবচেয়ে পরিচিত পাখি বা প্রাণী হলো পেঙ্গুইন। এখানে অ্যাডেলাই এবং এম্পারর পেঙ্গুইনে সবচেয়ে বেশি দেখা যায়। এরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে দলবদ্ধভাবে বাস করে, পাশের ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম ছবিটায়। 2 নম্বরে দেখো, সিল দেখা যায় এই মহাদেশের উপকূলে। বিভিন্ন প্রজাতির সিল দেখা যায়, যেমন ওয়েডেল সিল, লেপার সিল এবং এলিফ্যান্ট সিল এটসেট্রা দেখা যায়। 2 নম্বর ছবিতে দেখো সিল মাছ দেখতে পাবে। 3 নম্বরে তিমি দেখা যায়, আন্টার্কটিকার চারপাশে দক্ষিণ মহাসাগর আছে। নীল তিমি বা ব্লু হোয়েল যাকে আমরা বলে থাকি, কিলার হোয়েল দেখে ওরকা, এবং হামব্যাক তিমির আনাগোনা দেখা যায়, ওটা হাতুড়ির মতো দেখতে খানিকটা, মুখটা তার সামনে। এবারে ক্রুইল চিংড়ি দেখা যায়, যেটা এখানকার বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই 3 নম্বরের যে ছবিটা আছে দেখো, ছোট চিংড়ির মতো প্রাণীটি পেঙ্গুইন তিমির প্রধান খাদ্য, এছাড়া অন্যান্য প্রাণীর ও প্রধান খাদ্য, এই জন্য এটা বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানকার। এগুলো আগের স্কুলগুলোই দেখবে, আরো পয়েন্ট পাবে, আরো ছবি পাবে। এবার উদ্ভিদকুল এখানে কি কি দেখা যায় দেখো, অত্যাধিক ঠান্ডার কারণে আন্টার্কটিকায় বড় কোনো গাছ জন্মাতে পারে না, কারণ সেখানে সারা বছর বরফ জমা থাকে। তবে গ্রীষ্মকালে বরফমুক্ত হলে পাথুরে জমিতে কিছু বিশেষ উদ্ভিদ দেখা যায়। কি উদ্ভিদ? শ্যাওলা ও লাইকেন, ছবিগুলাই দেখতে পাবে। পাশের ছবিগুলাই দেখো, ওই সবুজ সবুজ রঙের শ্যাওলা ফুটে গেছে বরফ সরে যেতে। কিছু স্থানে মস লাইকেন জন্মে। তুষার শৈবাল দেখা যায়, বরফের উপর অনেক সময় লাল ও সবুজ রঙের আস্তরণ দেখা যায়, যা আসলে এক প্রকার শৈবাল। 2 নম্বর ছবিতে দেখো, বরফের উপর এক প্রকার লাল বা সবুজ রঙের শৈবাল জমে গেছে। এগুলা এখানকার উদ্ভিদকুল, ভালো করে পড়বে এই কোশ্চেনটা। 2 নম্বরে দেখো, পার্থক্য লিখতে বলছে আবহাওয়া জলবায়ু। এই কোশ্চেনটা আগের স্কুলগুলো প্রায়ই আছে সবগুলাতে, সেগুলোও দেখে আসতে পারো বা এখানে দেখে নাও। সংজ্ঞা কি বলছে, আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের স্বল্প সময়ের 1 থেকে 7 দিনের বায়ুচাপ, তাপ ও আর্দ্রতার গড় অবস্থাকে আবহাওয়া বলে। অর্থাৎ আবহাওয়াটা হচ্ছে চেঞ্জ হয়। চেঞ্জ হয় মানে এক্ষুনি ধরো মেঘলা হয়েছে, একটু পরে রোদ হলো, আবার একটু পরে বৃষ্টি হলো, একটু পরে আবার ঝড় এলো, এটা চেঞ্জ হতে থাকে। জলবায়ুটা কি, কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রায় 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। যেমন হচ্ছে ভারত একটা মৌসুমী জলবায়ুর দেশ, সেটা একদিনে তৈরি হয় 30-35 বছরের গড় অবস্থাকে ধরে হিসাব করে, যে এখানে মৌসুমী জলবায়ু সবসময় বিরাজমান করে, সেই হিসাব মতোই বলা হয়েছে ভারত একটা মৌসুমী জলবায়ুর দেশ। এবার দেখো পরিবর্তন, পরিবর্তন কি হয় 2 নম্বর বিষয় দেখো, আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, কারণ আবহাওয়া চেঞ্জ হতে থাকে। এটি দিনে কয়েকবারও বদলাতে পারে, যেমন এক্ষুনি বললাম, এক্ষুনি রোদ হয়েছে, এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, আবার একটু পরে ঝড় এলো, আবার একটু পরে মেঘলা হয়ে গেল। জলবায়ু কি হয়, জলবায়ু দীর্ঘস্থায়ী এবং এটি সহজে পরিবর্তিত হয় না, কারণ ভারত মৌসুমী জলবায়ু দেশ, এটি কোনোদিন পরিবর্তিত হয় না সহজে। এবারে দেখো 3 নম্বরে দেখো, ব্যাপ্তি কি, এটি খুব ছোট এলাকার জন্য প্রযোজ্য হতে পারে। আবহাওয়াটা খুব ছোট এলাকায়, ধরো এখানে তোমার জল বৃষ্টি ঝড় হচ্ছে, ধরো কলকাতা চলে গেলে, পূর্ব মেদিনীপুরে ধরো উপকূলবর্তী এলাকায় জল বৃষ্টি ঝড় হচ্ছে, তারপর কলকাতা চলে গেলে সেখানে হচ্ছে না, হাওড়া চলে গেলে সেখানে হচ্ছে না। আবার ধরো কোনো সময় পুরুলিয়া বাঁকুড়াতে জল ঝড় বৃষ্টি হচ্ছে, দেখা যাবে হয়তো হাওড়াতে হচ্ছে না, কলকাতাতে হচ্ছে না, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে হচ্ছে না, এরকম হতে পারে। আর কি, জলবায়ুকে একটি বড় অঞ্চল বা দেশের সাধারণ বায়ুমণ্ডলের অবস্থা নির্দেশ করে। যেমন ধরো ভারতের মৌসুমী জলবায়ু দেশ, এশিয়াও অনেকটা মৌসুমী জলবায়ুর মধ্যে পড়ে, এশিয়ার কিছু অংশ, এটা একটা বড় অঞ্চল নিয়ে বসে। এইবারে দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এই কোশ্চেনটাও অনেকবারই হয়েছে, তাও দেখে না, মৌসুমী বায়ুর প্রভাব।
মৌসুমী বায়ু ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনজীবন ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে। কি কি? কৃষিকাজের উপর প্রভাব ফেলে। ভারতের মতো কৃষি নির্ভর দেশে মৌসুমী বায়ু হলো কৃষির মূল ভিত্তি। ধান, পাট এবং বিভিন্ন খরিফ শস্যের ফলন এই বৃষ্টির উপর নির্ভর করে। 2 নম্বরে দেখো বৃষ্টিপাত ও তাপমাত্রা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75 থেকে 80% ঘটে, অর্থাৎ গ্রীষ্মকাল থেকে বর্ষাকালের মধ্যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বায়ু বয়ে, অর্থাৎ সমুদ্র থেকে ওরা জলীয় বাষ্প আনে ওই বায়ু, ফলে হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড দাওয়া দাওয়া থেকে মুক্ত করে বর্ষাকাল আসে, তখনই হচ্ছে তাপমাত্রা একটা কমে এবং সেই বৃষ্টিপাতের সাহায্যে আমাদের কৃষিকাজ হয়ে থাকে। 3 নম্বরে দেখো জলবিদ্যুৎ উৎপাদন। মৌসুমী বৃষ্টির ফলে নদী ও জলধারাগুলি পূর্ণ হয়ে ওঠে, যা জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। অনেক সময় দেখো না, দামোদর ডিভিসি যে আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখান থেকে জল ছেড়ে দেয়, কারণ জল আর ধরে রাখতে পারে না ওই বাঁধের সাহায্যে। সেই বর্ষা আসে বলেই তো এত জল আসে এবং সেই জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। বন্যা ও খরা হয় মৌসুমী বায়ুর অনিয়মিত আচরণের ফলে। কখনো অতিবৃষ্টি হয়, যখন অতিবৃষ্টি হলো এই ডিবিসি টিবিসির মতো ড্যাম জল ছেড়ে দিল, বা এমনিও অতিবৃষ্টিতে অনেক সময় ডুবে গেল পুকুর, মাঠ, ঘাট, বিল, তখন বন্যা সৃষ্টি হলো। আবার কখনো অনাবৃষ্টি হলে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, ফসল ভালো হয় না। বনভূমি ও জীববৈচিত্র্য। মৌসুমী বায়ুর প্রভাব হওয়া বৃষ্টিপাতের উপর ভিত্তি করেই ক্রান্তীয় চিরহরিত পর্ণমোচী অরণ্য গড়ে উঠছে। ভারতে বেশিরভাগই হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বা পর্ণমোচী অরণ্য দেখা যায়, কারণ এটা মৌসুমী বায়ু প্রধান দেশ। এগুলো পড়বে, আগের স্কুলগুলোতে দেওয়া আছে, প্রায় সবগুলো স্কুলে এই কোশ্চেনগুলো আছে, এগুলো গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়ে রাখবে। এবার দেখো 4 নম্বরে দেখো কোশ্চেন কি আছে। ভারতের লবণাম্য অরণ্যের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ ও গাছের বৈশিষ্ট্য, প্রধান গাছগুলির নাম লেখো। ভারতের লবণাম্য অরণ্য, ম্যানগ্রোভ ফরেস্ট। ভারতের উপকূলীয় এলাকায় বিশেষ করে গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে অরণ্য দেখা যায়। এর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ কি? এর জলবায়ু সাধারণত সারা বছর উষ্ণ আর্দ্র আবহাওয়া, কারণ সমুদ্রের ধারে যেহেতু বা নদীর ধারে, মোহনার সাইডে, সেখানে কি সবসময় ভেজা ভাব থাকে বা আর্দ্র আবহাওয়া থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ উপকূলে আমরা জানি সবসময় বৃষ্টিপাত হতে থাকে প্রায় 150 থেকে প্রায় 300 সেমির মতো। এখানকার মৃত্তিকা কেমন হয় জানো? জোয়ারের জলে প্লাবিত লবণাক্ত কাদা পলি মাটি দেখা যায়। যারা উপকূলবর্তী এলাকায় বাস করে তারা নিশ্চয়ই দেখতে পাবে, অর্থাৎ যাদের বাড়ি সমুদ্র বা নদীর ধারে তারা নিশ্চয়ই দেখতে পাবে যেখানকার মাটি সবসময় লবণাক্ত প্রকৃতির, জোয়ারের জলে প্লাবিত হয়। গাছের বৈশিষ্ট্য। এই গাছগুলোতে দেখবে শ্বাসমূল দেখা যায়। মাটির নিচে অক্সিজেনের অভাব মেটাতে এই গাছের মূলগুলো মাটির উপরে খাড়া হয়ে উঠে আসে, সোজা সোজা হয়ে মাটির উপরে, একটা গাছের গোড়ায় সোজা সোজা হয়ে মাটির উপরে যে মূলগুলো দেখা যায় শ্বাসমূল দেখা যায়। কারণ এই যেহেতু সবসময় জোয়ারের জল দ্বারা প্লাবিত হয়ে যায়, গাছ অক্সিজেন নেওয়ার জন্য এই শ্বাসমূলগুলোকে ব্যবহার করে। ঠেস মূল দেখা যায়, স্টিল্ট রুট যাকে বলছি। জোয়ার ভাটার টান ও নরম মাটিতে গাছকে স্থির রাখতে কাণ্ডের গোড়া থেকে ঠেস মূল বের হয়। দেখবে ওই কাণ্ডের গোড়া থেকে অনেকটা স্ট্যান্ডের মতো অনেকগুলা 10-15টা খানি এরকম মাটির ওপরেই যা স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে আছে, সেগুলা কি ঠেস মূল। কারণ জোয়ার ভাটার টানে গাছ যাতে উপরে যায় বা পড়ে না যায়, তার জন্য ওই ঠেস মূলগুলা গাছকে শক্তভাবে ধরে রাখে। জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়। লবণাক্ত জলে বীজ নষ্ট হওয়ার ভয়ে ফলের ভেতরেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে, কারণ জলে পড়ে গেলে, নোনা জলে বীজটা নষ্ট হয়ে যেতে পারে, কোথাও ভেসে চলে যেতে পারে, অঙ্কুরোদ্গম না হতে পারে। তাই গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়ে যায় এবং সেই বীজ মাটিতে পড়ে গেলে গাছ আবার নতুনভাবে তৈরি হয়। এখানকার প্রধান প্রধান গাছ কি, যারা উপকূলবর্তী এলাকায় থাকো বা যারা জানো অবশ্যই জেনে রাখো, যে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, কেওয়া প্রভৃতি হচ্ছে এখানকার প্রধান গাছ। এবারে 5 নম্বর কোশ্চেন দেখো, জলচক্র বলতে কি বোঝো, চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। তোমাদের বইতে যে ছবিটা আছে ওইটা আঁকার চেষ্টা করবে। এটা একটা এমনি ছবি দিয়েছি গুগল থেকে, বাট তোমাদের বইতে যদি কোনো স্কেচ ছবি থাকে ওইটাই আঁকবে, অর্থাৎ পেন্সিলে আঁকার মতো ছবি। তাও এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। এই কোশ্চেনটাও অনেকবারই হয়েছে আগের স্কুল বলতে, সেখানে গেলেও ছবি পেয়ে যাবে, আলাদা আলাদা ছবি, আগের ভিডিওগুলো দেখে আসবে। সূর্যের উত্তাপে সাগর, মহাসাগর ও নদী নালার জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে, পরে তা ঘনীভূত হয়ে মেঘ ও বৃষ্টির রূপে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এভাবে প্রকৃতির জলরাশির যে চক্রাকার আবর্তন ঘটে তাকেই চক্র বলছে। কিভাবে? দেখো 1 নম্বরে কি হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। দেখো নিচে একদম, দেখো নিচে একদম সমুদ্রের জল আছে, নিচে যে ব্লু কালারে দেখা যাচ্ছে সেই জল কি হচ্ছে, দেখো বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে সূর্যের তাপে। এবার 2 নম্বরে দেখো ঘনীভবন হচ্ছে, উপরে শীতল বায়ুর সংস্পর্শে জলীয় বাষ্প মেঘে পরিণত হচ্ছে। দেখো মেঘে পরিণত হচ্ছে, দেখো দুদিক থেকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, উপরে উঠে এলো সূর্যের তাপে, দিয়ে কি হলো, মেঘে পরিণত হলো।
সেই মেঘ কি হয় দেখো, 3 নম্বরে অধঃক্ষেপণ। মেঘ ভারী বৃষ্টি বা তুষারপাত হিসেবে পৃথিবীতে নেমে আসে। বৃষ্টি আমাদের যারা গ্রীষ্ম প্রধান অঞ্চলে বাস করে তাদের দেখবে ভারী বৃষ্টিপাত আকারে নেমে আসে, আবার যারা শীত প্রধান এলাকায় বাস করে সেই বৃষ্টি নিচে নামতে নামতে কি হয়, বরফে ছোট ছোট বরফের টুকরোতে পরিণত হয়ে যায়, যারা শীত প্রধান বা পাহাড়ি এলাকায় বাস করে সেখানে তুষারপাত বা বৃষ্টিপাত রূপে পৃথিবীতে আবার অধঃক্ষেপিত হয়ে গেল। এবারে প্রবাহ, এই জল পুনরায় কি হলো, গোটা ভূপৃষ্ঠের উপরে পড়লো, সেই জল পুনরায় কি হলো, নদী নালার দ্বারা প্রভাবিত হয়ে সমুদ্রে মেশে। এইভাবেই জলচক্রটি চলতে থাকে। অর্থাৎ প্রথমে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হবে সূর্যের তাপে, সেখান থেকে 2 নম্বরে কি হবে, ঘনীভূত হয়ে উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি হবে। সেই মেঘ আবার বৃষ্টিপাত বা তুষারপাত রূপে ভূপৃষ্ঠে নেমে আসবে। সেই ভূপৃষ্ঠে বাহিত জল নদী নালার মাধ্যমে আবার সমুদ্রে যাবে, আবার ফের সূর্যের তাপে বাষ্পীভূত হবে। এইভাবে হচ্ছে যে চক্রটা তৈরি বা যে সাইকেলটা হতে থাকে সেটাকে জলচক্র বলে। এবার 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলছে। আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে, প্রায় কোশ্চেনগুলোই কমন, তাও দেখে নাও। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কারণ কি, গবেষণার আদর্শ স্থান। এই মহাদেশটি জনশূন্য এবং দূষণমুক্ত হয়। আবহাওয়া, জলবায়ু, মহাকাশ বিজ্ঞান এবং সামুদ্রিক জীববিদ্যার গবেষণার জন্য এটি পৃথিবীর সেরা প্রাকৃতিক গবেষণাগার। কারণ এখানে মানুষের বসবাসটা কম, এই জন্য এই এলাকাটা হচ্ছে জলবায়ু, মহাকাশ বিজ্ঞান ও সামুদ্রিক জীববিদ্যার গবেষণার জন্য, এবং দূষণ মুক্ত, জনশূন্য, এখানে মানুষের বসবাস খুবই কম বা নেই বললেই চলে কিছু কিছু জায়গায়। তাই এখানে দূষণটা মুক্ত, তাই এখানে হচ্ছে গবেষণা বা পৃথিবীর যে আদি রূপ এইখান থেকে খুঁজে পাওয়া যায়। মানে এখানে এখনো মানুষ কোনো পরিবর্তন ঘটায়নি এখানকার পরিবেশের, অর্থাৎ পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এটসেট্রা এখান থেকে গবেষণার মাধ্যমেও জানা যায়। এবারে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায় এখানে কি জন্য, 1959 সালের আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশটি কোনো দেশের মালিকানাধীন নয়, এটা কোনো দেশের অন্তর্গত নয়। এটি শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এবারে গবেষণা কেন্দ্র, পৃথিবীর প্রায় 30টি দেশের 80টিরও বেশি গবেষণা কেন্দ্র এখানে রয়েছে। ভারতের মৈত্রী ও ভারতী নামে 2টি স্থায়ী গবেষণা কেন্দ্র এখানে কাজ করছে। জলবায়ুর ইতিহাস, এখানকার বরফের স্তরের গভীরে লক্ষ লক্ষ বছরের পুরনো বায়ু ও ধূলিকণা আটকে আছে, যা বিশ্লেষণ করে পৃথিবীর প্রাচীন জলবায়ু সম্পর্কে, যেটা আগেই বলছিলাম, প্রাচীন জলবায়ু সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এবার 2 নম্বর কোশ্চেন দেখে নাও, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল সমূহের বিবরণ দিতে বলেছে। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর ভিত্তি করে পৃথিবীকে প্রধান 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। কি কি, একটা উষ্ণমণ্ডল, নিরক্ষরেখার উভয় পাশে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর আর মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এখানকার হচ্ছে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে প্রচণ্ড গরম থাকে। তাহলে ভারত কোন রেখার মধ্যে পড়ে, ভারত কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তরে পড়ে, যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলছি। এবারে দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত অর্থাৎ 23.5 ডিগ্রি থেকে 63.5 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 63.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। এখানকার সূর্যরশ্মি কিছুটা তীর্যকভাবে পড়ে, ফলে এখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা অনুভূত হয় না। কি হচ্ছে, মাঝখানে প্রচণ্ড গরম, একটা পৃথিবীটাকে গোল আকারে ধরলে কি মাঝখানটা 0 ডিগ্রি, তা থেকে 23.5 ডিগ্রি উত্তর বা নিচের দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত কি গরম। তারপর কিছুটা গেলে নাতিশীতোষ্ণ মণ্ডল হবে, 23.5 থেকে 63.5 ডিগ্রি উত্তর বয়ে বা দক্ষিণে গেলে হালকা ঠান্ডা হালকা গরম থাকবে। তারপরে একদম উপরে গেলে কি হবে, উপরে গেলে দেখো 3 নম্বরে দেখো হিমমণ্ডল বা ফ্রিজিড জোন, যেটা উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর, এখানে ছবিটা দেওয়া আছে দেখবে, ফার্স্টে 0 ডিগ্রি, দুদিকে ট্রপিক যেটা, সেখান থেকে কি হয়েছে 23.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ পর্যন্ত হটেস্ট জোন। তারপর হটেস্ট জোন মানে কি উষ্ণমণ্ডল। তারপরে কি আছে 23.5 থেকে 63.5 ডিগ্রি উত্তর বা নিচের দিকে দেখো 63.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত কি টেম্পারেট জোন বা যেটা নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার 63.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি উত্তর বা নিচের দিকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত কি হিমমণ্ডল, যেখানে ঠান্ডাটা বেশি, আন্টার্কটিকা অবস্থিত। এটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের উপর ভিত্তি করে এই পৃথিবীর তাপমণ্ডলকে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? ভালো করে ছবিটা দেখবে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো,
বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে বলছে, যে কোনো দুটি স্তরে বর্ণনা দিতে বলছে। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 5টি প্রধান স্তরে ভাগ করা যায়। কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা যেটাকে আমরা আয়নোস্ফিয়ারও বলি, আর হচ্ছে একটা এক্সোস্ফিয়ার। 5টা স্তর দেখতে পাচ্ছ ছবিতে, নিচ থেকে উপর দিকে পরপর। এইবার ট্রপোস্ফিয়ার কি? বিস্তৃতি, ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। মেঘ, বৃষ্টি, ঝড় প্রভৃতি আবহাওয়ার ঘটনা স্তরে ঘটে বলে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আগের ভিডিওগুলোতে বলেছি, দেখে আসবে। এবার 2 নম্বরে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর। বৈশিষ্ট্য কি? এখানে ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। এখানে মেঘ বা ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্ত মণ্ডল বলা হয়। জেট বিমানের স্তর দিয়ে চলাচল করে। এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। মন দিয়ে পড়বে কোশ্চেনগুলো এবং আগের ভিডিওগুলো দেখে আসবে, সেখানে আরও অনেক নতুন নতুন পয়েন্ট এবং ছবি পাবে, যেগুলো তোমাকে অনেক হেল্প করবে এবং ভালো করে পড়বে। অনেক কোশ্চেনই কমন আছে, এবং পারলে তোমার বন্ধুদেরকে সঙ্গে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করবে, আর হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো যাতে খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।